হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দেবশঙ্কর স্যার। O2 একাডেমিয়ার বদমাস চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা যে টপিক বা আমরা যে পরীক্ষার কনসার্নে ক্লাসটা নিয়ে আসছি সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিসের গ্রুপ সি এবং ডি। আমরা এই টপিক রিলেটেড বা এই এক্সাম রিলেটেড মোটামুটি 100টা কোশ্চেন প্র্যাকটিস করব, যার উপর ডিপেন্ড করে আমরা কিন্তু পরীক্ষাটাকে এগিয়ে নিয়ে যাব এবং সেই পরীক্ষার রেসপেক্টে আমরা জিওগ্রাফি যে ধরনের কোশ্চেনগুলো হয় সেই কোশ্চেনগুলোকে আমরা প্র্যাকটিস করার চেষ্টা করি। তো চলো আজকে শুরু করি আমাদের ফার্স্ট ক্লাস গ্রুপ সি এবং ডি, সেটা হচ্ছে জিওগ্রাফির ক্লাস। প্রথম আমরা স্লাইডে যদি যাই সেখানে আমরা দেখতে পাবো কিছু কোশ্চেন রয়েছে। ফার্স্ট কোশ্চেন কি রয়েছে দেখো, ঝুম হলো। ঝুমটা কি? এখানে 4টে অপশন দেওয়া রয়েছে। ফার্স্ট অপশনে বলা হচ্ছে একটি লোকনৃত্য, সেকেন্ড বলা হচ্ছে একটি নদীর নাম, 3 নম্বর বলা হচ্ছে একটি উপজাতির নাম, আর একটা হচ্ছে 4 নম্বরে বলা হচ্ছে অপশন ডিতে বলা হচ্ছে চাষের পদ্ধতি। এবারে যদি আমরা দেখি যে এই ঝুম জিনিসটা কি, ঝুম কিন্তু একটা চাষের পদ্ধতিকে মেনশন করা হয়। ঝুম কিন্তু একটা চাষের পদ্ধতিকে মেনশন করা হয়, যে চাষের পদ্ধতির উপর ডিপেন্ড করে আমরা কিন্তু নর্থ ইস্ট বা আমাদের ভারতবর্ষে বিভিন্ন অংশের মানুষজন প্র্যাকটিস করে থাকে। ব্যাপারটা কি, এই ঝুম চাষ, এটা কিন্তু আমরা এই ঝুম কাল্টিভেশন, এটা কিন্তু আমরা নর্থ ইস্ট ইন্ডিয়াতে ব্যাপক মাত্রায় কাল্টিভেট করে থাকি। এটা কেমন ধরনের হয় বলতো? এটা বেসিক্যালি কোনো একটা অঞ্চল, ফরেস্ট এরিয়া, কোনো একটা ট্রাইবাল কমিউনিটি সেই অঞ্চলটাকে পরিষ্কার করলো, পরিষ্কার করার পর তার গাছগুলোকে পোড়ালো, পোড়ানোর পর সেই ছাইগুলোকে মৃত্তিকার সঙ্গে কি করলো, অ্যাড করলো। কয়েক বছর 2-3 বছর চাষবাস করার পর তারা অন্যত্র চলে যায় ঠিক সেম পদ্ধতিতে চাষবাস করার জন্য। এই যে প্রসিডিওরটা মেনটেন করে বা চলে থাকে, এটাকে আমরা ঝুম কাল্টিভেশন বলি। এই ঝুম কাল্টিভেশন মাথায় রাখবে, আমাদের ইন্ডিয়ার নর্থ ইস্ট ইন্ডিয়াতে ব্যাপক মাত্রায় হয়, এছাড়াও ঝাড়খণ্ডে হয়ে থাকে, ওড়িশাতে হয়ে থাকে, রাজস্থান, মধ্যপ্রদেশ বা আমাদের সাউদার্ন ইন্ডিয়া এগুলোতেও হয়ে থাকে। এবার কথা হচ্ছে এই ঝুম চাষ কিন্তু আমাদের মৃত্তিকা ক্ষয় বা সয়েল ইরোজানটাকে কি করে, এনহান্স করে, মানে এগিয়ে নিয়ে যায়। মানে ধরে নাও কোনো একটা অঞ্চল ফরেস্ট এরিয়া রয়েছে, সেই ফরেস্ট এরিয়াতে গাছ রয়েছে, সেই গাছগুলোকে কাটার পর যদি সেটা ওপেন ল্যান্ডে হয়, তখন রেন ওয়াটার সেই অঞ্চলে পড়ার সঙ্গে সঙ্গে সেই জল কি হবে, এরোডেড করবে এবং কোনো একটা জায়গায় ল্যান্ডস্লাইড বা ভূমিধস করার কিন্তু সম্ভাবনা থেকে যায়। এই কারণের জন্য ঝুম চাষ কিন্তু আমাদের প্রকৃতির একটা ক্ষতিকারক দিক, তার কারণের জন্য আমরা এটা কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট ধরতে পারি। বাট এখনো পর্যন্ত টিল নাও আমাদের ইন্ডিয়ার নর্থ ইস্টার্ন স্টেটসগুলোতে এই চাষের কিন্তু ব্যাপক মাত্রায় প্রচলন রয়েছে। ওকে, তাহলে ফার্স্ট কোশ্চেনে আমরা কি দেখতে পেলাম, ঝুম হলো কি, এটি একটি চাষের পদ্ধতি। সেকেন্ড কোশ্চেনে কি রয়েছে দেখো, সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যের নাম কি? আমাদের ইন্ডিয়াতে যদি অ্যাট প্রেজেন্ট কন্ডিশনে ধরে রাখি 28 স্টেট এবং 8টা রয়েছে ইউনিয়ন টেরিটরি। কটা স্টেট বললাম? 28টা স্টেট রয়েছে এবং রয়েছে 8টা ইউনিয়ন টেরিটরি। এর মধ্যে নবীনতম যদি রাজ্যের কথা বলা যায় 4টে অপশনের মধ্যে, সেখানে আমরা ডিরেক্টলি অ্যান্সার পাবো কোনটা, তেলেঙ্গানা। তেলেঙ্গানা কত সালে হয়েছিল? 2014, 2014। বাকিগুলোর মধ্যে যদি আমরা লক্ষ্য করি, বাকিগুলোর মধ্যে লক্ষ্য করলে ছত্তিশগড় এটাও 2000 সালে, ঝাড়খণ্ড এটাও 2000 এবং তার সঙ্গে উত্তরাখণ্ড এটাও 2000। বাট ব্যাপারটা হলো উত্তরাখণ্ড হয়েছে 9th নভেম্বর, সেখানে ছত্তিশগড় হয়েছে 1st নভেম্বর, আর ঝাড়খণ্ড হয়েছে 15th নভেম্বর। তার মানে এই যে 3টে স্টেট রয়েছে, কি কি স্টেট বললাম? ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং উত্তরাখণ্ড। এগুলো কিন্তু সাল একটাই, বাট ডেটগুলো দেখো আলাদা রয়েছে। ছত্তিশগড়ের 1st নভেম্বর রয়েছে, তো উত্তরাখণ্ডের 9th নভেম্বর রয়েছে, আর ঝাড়খণ্ডের কত নভেম্বর রয়েছে? 15th নভেম্বর রয়েছে। তার মানে আমাদের সেকেন্ড কোশ্চেন অনুযায়ী আমরা কত নম্বর স্টেট, মানে কোন স্টেটটাকে আমরা নিলাম এখানে? তেলেঙ্গানা। আমাদের টোটাল স্টেটের সংখ্যা কত রয়েছে? 28, এবং ইউটির বা কেন্দ্র শাসিত অঞ্চল রয়েছে 8টা। যেমন এখন যদি আমরা বলি আমাদের ইন্ডিয়াতে জম্মু কাশ্মীর ছিল, সেটা এখন ভেঙে গিয়ে 2টো কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে। একটা হচ্ছে জম্মু কাশ্মীর, আর একটা রয়েছে কি, লাদাখ। একটা জম্মু কাশ্মীর রয়েছে, আর একটা কি রয়েছে, লাদাখ ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে। ওকে, পরবর্তী কোশ্চেনে চলে এসো। নেক্সট কোশ্চেনে বলা আছে ভিক্টোরিয়া জলপ্রপাত যেখানে অবস্থিত। ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত? ভিক্টোরিয়া জলপ্রপাত অবস্থান করছে কোথায়? সেটা হচ্ছে আফ্রিকা, জিম্বাবুয়েতে অবস্থান করছে। কোথায় অবস্থান করছে? আফ্রিকাতে অবস্থান করছে, জিম্বাবুয়ে। ঠিক যেমন ভাবে নায়াগ্রার কথা যদি বলা হয়, নায়াগ্রা নায়াগ্রা এটা কোথায় রয়েছে? ইউএসএ তে রয়েছে, কানাডাতে অবস্থান করছে, ইউএসএ তে অবস্থান করছে। ঠিক সেম ভাবে এখান থেকে অন্য ধরনের কোশ্চেন আসতে পারে, বলতে পারে নায়াগ্রা অফ ইন্ডিয়া, নায়াগ্রা অফ
ইন্ডিয়া, তখন কিন্তু আমাদের ভারতবর্ষের নায়াগ্রার কথা মেনশন করছে। মানে আমি এখানে বলতে চাইছি এটা, যে নায়াগ্রা যে ধরনের দেখতে, নায়াগ্রা যে এত একটা অ্যামাউন্ট অফ ওয়াটার নিয়ে কন্টিনিউ করছে, সেই অ্যামাউন্ট অফ ওয়াটার নিয়ে দেখতে সেম ধরনের কোন ওয়াটারফল আমাদের ইন্ডিয়াতে রয়েছে, সেটা কিন্তু আমরা এখানে জিজ্ঞেস করা হয়ে থাকে। নায়াগ্রা অফ ইন্ডিয়া বিভিন্ন জায়গায় রয়েছে, তোমরা কমেন্টে জানাবে আমাদের ইন্ডিয়ার নায়াগ্রা অফ ইন্ডিয়া কোনটা। আমাদের কিন্তু ইন্ডিয়াতে 3টে নায়াগ্রা অফ ইন্ডিয়া রয়েছে, আমাদের ইন্ডিয়াতে 3টে নায়াগ্রা অফ ইন্ডিয়া। বলতে পারলে আমাদের কমেন্টে বলো। নেক্সট আমরা যে পরবর্তী স্লাইডে যাব, নেক্সট স্লাইডে আমরা যেটা যাব সেখানে চলে এসো। দেখো বলা হচ্ছে 5 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে মাউন্ট এভারেস্ট অবস্থিত। মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? 4টে অপশন রয়েছে, ভারত, চীন, নেপাল এবং ভুটান। প্রথম কথা বলে রাখি এই মাউন্ট এভারেস্ট নিয়ে, মাউন্ট এভারেস্ট হচ্ছে আমাদের হিমালয়ান রেঞ্জে অবস্থিত, আমাদের হিমালয়ান রেঞ্জে অবস্থিত হাইয়েস্ট পিক। শুধু তাই নয়, ওয়ার্ল্ডের সর্বোচ্চ শৃঙ্গ। এই মাউন্ট এভারেস্টের উচ্চতা আমরা যদি বলি 8848.86 মিটার। এটা কোথায়? এটা হচ্ছে আমাদের হাইটটা মেনশন করা হচ্ছে কোথায় অবস্থিত, সেটা হচ্ছে নেপালে অবস্থিত। এবার কথা হচ্ছে মাউন্ট এভারেস্ট, এই মাউন্ট এভারেস্ট বিভিন্ন প্লেসে বিভিন্ন নামে পরিচিত। যেমন ফার্স্ট যদি বলা হয় নেপাল, নেপালে একে বলা হয়ে থাকে, নেপালে একে বলা হয়ে থাকে সাগর, সাগর মাথা। নেপালে একে কি বলা হয়? সাগর মাথা। ঠিক সেম ভাবে তিবেতিয়ানসরা, তিবেতে একে বলা হয়ে থাকে, তিবেতে একে বলা হয় চোম লুং মা, চোমলুংমা। ঠিক সেম ভাবে চাইনিজরা, চাইনা বা চাইনিজরা কি বলে থাকে? কুও মো লুংমা, কুওমো লুংমা। ওকে, কুওমো লুংমা। তার মানে এগুলো মাউন্ট এভারেস্টের নাম বিভিন্ন প্লেসে, বিভিন্ন প্লেস মানে বলতে চাইছি নেপালে, তিব্বতে বা চাইনারা কি বলে থাকে সেই নামগুলো এখানে বলা হচ্ছে। বাট মাথায় রাখবে মাউন্ট এভারেস্ট হিমালয়ান রেঞ্জে অবস্থিত এবং ওয়ার্ল্ডের সর্বোচ্চ শৃঙ্গ। যদি বলা হয় হিমালয়ান রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ তখনও মাউন্ট এভারেস্ট, আবার যদি বলা ওয়ার্ল্ডের সর্বোচ্চ শৃঙ্গ, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, তখন হবে কি? মাউন্ট এভারেস্ট। যদি বলা হয় সেকেন্ড কোনটা আছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়াইড যদি সেকেন্ড বলা হয়, সেকেন্ড যদি বলে দেয় তখন আমরা কি বলবো? কাঞ্চনজঙ্ঘা। তখন কি বলবো? কাঞ্চনজঙ্ঘা। কিসের রেসপেক্টে আমি বললাম? কিসের রেসপেক্টে আমি বললাম? সেটা হচ্ছে কি আমাদের, আমাদের হিমালয়ান রেঞ্জে অবস্থিত, আমাদের হিমালয়ান রেঞ্জে অবস্থিত দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। তাহলে হিমালয়ান রেঞ্জের ফার্স্ট মাউন্ট এভারেস্ট, হিমালয়ান রেঞ্জের সেকেন্ড কি? কাঞ্চনজঙ্ঘা। যদি ওয়ার্ল্ডের রেসপেক্টে বলে তখন কিন্তু কাঞ্চনজঙ্ঘা হবে না, তখন অন্য কিছু আসবে। তার মানে ওয়ার্ল্ড ওয়াইড সেকেন্ড হাইস্ট পিক তখন হয়ে যাবে কি? K2। তার মানে আমাদের কি জানলাম এখানে? মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? নেপালে অবস্থিত, এবং তার সঙ্গে এটা হিমালয়ান রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ। এবার যদি বলে হিমালয়ান রেঞ্জের সেকেন্ড হাইস্ট পিক তখন আমরা বলবো কাঞ্চনজঙ্ঘা, আর যদি বলে ওয়ার্ল্ডের সেকেন্ড হাইস্ট পিক তখন আমরা বলবো কি? K2। ওকে, তার মানে এখান থেকে কি জানলাম? K2 কিন্তু হিমালয়ান রেঞ্জের অন্তর্গত নয়। পরবর্তী কোশ্চেনে চলে এসো। নেক্সট বলা আছে তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছিল যে সালে বা কত সালে গঠিত? এক্ষুনি আমরা কোশ্চেনটা করেছি। তাহলে আমাদের তেলেঙ্গানা কত সালে গঠিত হয়েছে? সেটা হচ্ছে 2014। 2014 কোন স্টেটকে ভেঙে তৈরি হয়েছে জানো? আমাদের এই তেলেঙ্গানা রাজ্যটা তৈরি হয়েছে আমাদের কোন স্টেটকে ভেঙে? আমাদের একটা স্টেট রয়েছে, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ রাজ্যটাকে ভেঙে তেলেঙ্গানা তৈরি হয়েছে। তার আগে কিন্তু অন্ধ্রপ্রদেশটা বা তামিলনাড়ু থেকে ভেঙেছিল। এই জন্য অন্ধ্রপ্রদেশ হচ্ছে আমাদের ইন্ডিয়ার ফার্স্ট লিঙ্গুইস্টিক স্টেট। লিঙ্গুইস্টিক স্টেট মানে কি? ভাষাগতভাবে ভাগ করা হবে, ভাষার উপর ডিপেন্ড করে ভাগ করা। ভারতের প্রথম রাজ্য যদি বলা হয় বা ভারতের একটা রাজ্যের অন্যতম রাজ্যের নাম যদি বলা হয় তখন আমরা কার নাম বলবো? অন্ধ্রপ্রদেশের নাম বলবো। সেই অন্ধ্রপ্রদেশ পরবর্তীকালে আবার ভেঙে কোন রাজ্যে পরিণত হয়? একটা নতুন রাজ্য আমাদেরকে পেয়েই থাকি, তার নাম হচ্ছে কি? তেলেঙ্গানা। ওকে, সেই তেলেঙ্গানা তার মানে কত সালে হয়েছে? 2014 সালে। পরবর্তী কোশ্চেনে চলে আসি। নেক্সট বলা হচ্ছে কোনটি দেশের ত্রয়োদশতম মুখ্য বন্দর হতে চলেছে? ত্রয়োদশতম মুখ্য বন্দর হতে চলেছে। আমি যদি এখন বলি আমাদের বন্দরগুলো কি কি, বন্দর বা পোর্ট যাকে বলা হয়, সে পোর্টগুলো কি কি? ফার্স্ট আমরা যদি এই অঞ্চল বরাবর শুরু করি, এখানে আমরা কি বলছি? কলকাতা পোর্ট, কলকাতা পোর্ট। সেকেন্ড একটু নিচে নেমে চলে আসি, এখানে রয়েছে পারাদ্বীপ পোর্ট, পারাদ্বীপ, পারাদ্বীপ পোর্ট। তারপরে এই অঞ্চল বরাবর ধরে নিলাম এটা হচ্ছে বিশাখাপত্তনম, বিশাখাপত্তনম, পত্তনম। তারপরে এই অঞ্চল বরাবর ধরে নিলাম আমরা এন্নোর পোর্ট, এন্নোর পোর্ট। তারপরে এই অঞ্চল বরাবর রয়েছে চেন্নাই পোর্ট, চেন্নাই পোর্ট,
তারপরে রয়েছে এখানে তুতিকোরিন পোর্ট, তুতিকোরিন পোর্ট। তারপরে এখানে রয়েছে এনায়াম পোর্ট, এনায়াম পোর্ট। তার মানে এই যতগুলো পোর্টের নাম বললাম, প্রতিটা পোর্টই কিন্তু আমাদের কোন কোস্ট বা কোন উপকূলে অবস্থিত? পূর্ব উপকূলে অবস্থিত। ঠিক সেম ভাবে পশ্চিম উপকূলে কিছু বন্দর রয়েছে, যার মধ্যে ফার্স্ট আমি যদি বলি এই অঞ্চল বরাবর রয়েছে কি কান্ডালা পোর্ট, কান্ডালার পরে এখানে রয়েছে মুম্বাই পোর্ট, মুম্বাই পোর্টের পরে নিচে রয়েছে নাভা সেবা পোর্টের পরে রয়েছে মারমাগাঁও পোর্ট। তারপরে রয়েছে কি ম্যাঙ্গালোর পোর্ট। তারপরে নিচে রয়েছে কি কোচিন পোর্ট। ওকে, তারপরে এই হচ্ছে আমাদের কিছু বন্দরের নাম। এগুলো প্রতিটাই আমাদের ইন্ডিয়ার মেজর বন্দর, মূল বন্দর। এবারে কথা হচ্ছে, বলা হচ্ছে কি এখানে ত্রয়োদশতম মুখ্য বন্দর হতে চলেছে কোনটা? সেটা হবে কি এনায়াম পোর্ট। কোন পোর্টের নাম আমরা বললাম? এনায়াম পোর্ট। এটা বেসিক্যালি অ্যাট প্রেজেন্ট কন্ডিশনে অ্যানাউন্সড করা হচ্ছে কি পোর্ট হিসাবে? কত নম্বর? ত্রয়োদশতম, 13th মেজর পোর্ট হিসেবে অ্যানাউন্স করা হয়েছে। বাকি পোর্টগুলোর মধ্যে দেখো, এই যে লিখলাম কোচিন পোর্ট কোথায় রয়েছে? কেরালাতে রয়েছে। আবার এই গেনান পোর্ট তো বলেই দিলাম তামিলনাড়ুতে অবস্থান করছে। আবার এদিকে পারাদীপ পোর্ট কোথায় রয়েছে? ওড়িশাতে অবস্থান করছে। এদিকে পোর্ট ব্লেয়ার কোথায় রয়েছে? আন্দামান নিকোবরে অবস্থান করছে। বাট মাথায় রাখতে হবে এই পোর্টগুলোর মধ্যে কোন পোর্টের লোকেশন কোথায় এবং কোন পোর্ট নিয়ে তার কিছু অনলাইনার ফ্যাক্ট। যেমন আমি যদি এখন বলি যে কলকাতা পোর্ট এখন কি বলা হয়? শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্ট। ঠিক সেমভাবে কান্ডালা পোর্ট, একে কি বলা হয়? পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় পোর্ট ট্রাস্ট। ঠিক সেমভাবে এই নাভা সেবা, একে কি বলা হয়? জওহরলাল নেহেরু পোর্ট ট্রাস্ট। এভাবে কিন্তু আমাদের বন্দরগুলোর নাম এবং তার অবস্থান এবং তার সঙ্গে যে ফ্যাক্ট, সেগুলো কিন্তু অতি অবশ্যই জানা দরকার। তার মানে আমাদের লাস্ট এই পেজের লাস্ট যে কোশ্চেন, 4 নম্বর কোশ্চেনটা বা 4 বলছি, আমাদের 7 নম্বর যে কোশ্চেনটা, সেটা আমরা কি বলছি যে আমাদের কত নম্বর বন্দর এখানে আমরা 13 নম্বর পোর্ট হিসেবে পাচ্ছি? সেটা হচ্ছে এনায়াম পোর্ট, সেটা হচ্ছে অপশন সি তে রয়েছে। ওকে, চল পরবর্তী আমরা কোশ্চেনে যাবো। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে এর মধ্যে কোনটি পুনর্ভব শক্তি? পুনর্ভব শক্তি বলতে কি? পুনর্ভব কথার অর্থ হচ্ছে রিনিউয়েবল। মানে কি? আমরা একে বলতে পারি নবীনকরণ করা যাবে। মানে আমি যদি এখন একটা কথা বলি যে একটা অঞ্চল বরাবর ধরে নেই একটা অঞ্চলে আমরা কি দুটো পার্ট নিচ্ছি। একটাতে সোর্স অফ এনার্জি রয়েছে কোল, আর একটাতে সোর্স অফ এনার্জি রয়েছে সোলার। এবার কথা হচ্ছে এই কয়লাটা, এটা বেসিক্যালি কি হচ্ছে? এই কয়লাটা বেসিক্যালি আমাদের একটা জায়গায় আর্থ সার্ফেসের নিচে সঞ্চয় রয়েছে। সেই সঞ্চয়টাকে আমরা ব্যবহার করছি। ব্যবহার করার পর আমরা সেখান থেকে ফ্যান চালাই, ইলেকট্রিসিটি ইউজ করি, যা খুশি তাই আমরা করছি। তার মানে হতে পারে একটা সময় এই পোর্টটা কি হতে পারে? একটা সময় এই পোর্টটা বলছি, এই আমাদের কোলটা, এটা কি হতে পারে? শেষ হতে পারে। কয়লাটা কি হতে পারে? শেষ হতে পারে। তার মানে এটা যদি শেষ হয়ে যায়, তাহলে কিন্তু পুনরায় একে আমরা আর ফিরিয়ে নিয়ে আসতে পারবো না। এই কারণের জন্য এটাকে বলা হয় নন রিনিউয়েবল। নন রিনিউয়েবল তার মানে কি? অনবীকরণ। নন রিনিউয়েবল মানে কি? এটা নবীকরণ করা যাবে না। ঠিক সেম ভাবে এখানে সোলার এনার্জির কথা মেনশন করি বা সোলার এনার্জির কথা দেখি, এই সোলার এনার্জি আমরা যত খুশি তত ব্যবহার করি না কেন, এর কোনো রকম শেষ নেই। মানে আমরা একে ব্যবহার করতেই থাকবো, এর কোনো রকম কিন্তু শেষ হবে না। তারপর শুধুমাত্র সোলার এনার্জি একদমই না। আমরা যদি এখন বলি উইন্ড এনার্জি, বা আমরা বলি যদি টাইডাল এনার্জি, বা আমরা যদি এখন বলি জিওথার্মাল এনার্জি, বা আমরা যদি এখন বলি হাইড্রো এনার্জি, এগুলো প্রতিটাই হচ্ছে আমাদের রিনিউয়েবল সোর্স। নবীকরণ করা যাবে, পুনর্ভব শক্তি। মানে একে আমরা পুনরায় পৃথিবীতে ফিরে পাবো, ব্যবহার করার পরেও ফিরে পেতে পারি। এই কারণের জন্য আমরা এই ধরনের সোর্সগুলো দিয়ে যদি আমরা কাজ করি, তাহলে সেগুলো কিন্তু আমাদের ব্যবহার করাটাও ঠিক হবে এবং ইকো ফ্রেন্ডলি হবে। এটা কখনো শেষ হওয়ার চান্স থাকবে না। অপোজিট সাইডে এদিকে শুধু কোল কেন, কোলের সঙ্গে যদি আমরা বলি পেট্রোলিয়াম, বা আমি যদি এখন বলি ন্যাচারাল গ্যাস, বা আমরা যদি বলি ইউরেনিয়াম, বা আমরা যদি এখন বলি থোরিয়াম, এগুলো প্রতিটাই কি একটা সময় কমপ্লিট হয়ে যাওয়ার চান্স আছে। তাহলে কোশ্চেনে কি বলা হচ্ছে যে কোনটি পুনরায় আমরা একে পেতে পারি? তার মানে তাপবিদ্যুৎ। দেখো তাপবিদ্যুৎ তৈরি হচ্ছে কোল দিয়ে, আমি ধরেই নিলাম।
পেট্রোলিয়াম, এই যে বললাম পেট্রোলিয়াম, ঠিক সেম ভাবে পারমাণবিক বিদ্যুৎ মানে কি, এই যে ইউরেনিয়াম, থোরিয়াম, তাহলে প্রতিটাই একটা সময় কি হতে পারে, শেষ হতে পারে। তাহলে কোনটা শেষ হওয়ার চান্স কম বা হবে না, সেটা হচ্ছে কি সৌর বিদ্যুৎ বা সোলার এনার্জি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কোনটা, পুনর্ভব শক্তির মধ্যে আমরা কোনটা পেলাম, সৌর শক্তি বা সৌর বিদ্যুৎ। বোঝা গেছে কি যায়নি? পরবর্তী কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন আমাদের কি রয়েছে, নিম্নলিখিত কোন সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়? আগে আমরা জানি পশ্চিমবঙ্গে কি কি সংরক্ষিত বনভূমি আছে, অনেকগুলো আছে। যেমন কি কি একটু বলে। ফার্স্ট যদি বলা হয় যে আমাদের নর্থ বেঙ্গল থেকে শুরু করি, ফার্স্ট হচ্ছে কি আমাদের 1 নম্বর যেটা আমরা নেব সেটা হচ্ছে সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি নেওরা ভ্যালি, নেওরা ভ্যালি নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক। 3 নম্বর আমরা বলতে পারি গরুমারা ন্যাশনাল পার্ক। নেক্সট আমরা বলতে পারি জলদাপাড়া ন্যাশনাল পার্ক। তারপরে আমরা বলতে পারি যেটা বক্সা ন্যাশনাল পার্ক। আর একটা আমরা বলতে পারি কি সুন্দরবন ন্যাশনাল পার্ক। কারণ কত হলো, 1 2 3 4 5 6, টোটাল কতগুলো ন্যাশনাল পার্ক মানে জাতীয় উদ্যানের কথা বললাম 6টা। এগুলোর অবস্থান কোথায় কোথায় সেটা দেখে নাও। সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক রয়েছে দার্জিলিংয়ে। নেওরা ভ্যালি কোথায় রয়েছে, কালিম্পংয়ে। তারপরে রয়েছে কি গরুমারা জলদাপাড়া। মাথায় রাখবে গরুমারা জলদাপাড়ার অবস্থান নিয়ে আমাদের সমস্যা হয়, যে সঙ্গে যে ম্যাচ করব না, মানে কি জলদাপাড়ার যে আর জলপাইগুড়ির যে একসঙ্গে হবে না। তারপর এখানে জলদাপাড়া হলেই আমরা কি বলবো আলিপুরদুয়ার, আর গরুমারা হলে আমরা কি বলবো জলপাইগুড়ি। ওকে, নেক্সট বক্সার ক্ষেত্রে সেম ভাবে আলিপুরদুয়ার, আর সুন্দরবনের ক্ষেত্রে সাউথ 24 পরগনা। এবার দেখো কোশ্চেনে এখানে কি দেওয়া আছে, কোনটি নয়। তাহলে কি গরুমারা, এই যে আমাদের গরুমারা কোথায় রয়েছে, গরুমারা রয়েছে জলপাইগুড়ি। ওকে, সেকেন্ড আমরা যদি বলি সুন্দরবন, এখানে কি পেলাম সাউথ 24 পরগনা। এদিকে চাপড়ামারি, এটাও আমাদের নর্থ বেঙ্গলে রয়েছে। তাহলে এখানে কোনটা নেই, সেটা হচ্ছে শিমলিপালটা কোথায় রয়েছে, শিমলিপালটা রয়েছে ওড়িশাতে রয়েছে। কোথায় রয়েছে, ওড়িশাতে অবস্থান করছে। তাহলে উত্তর কোনটা হচ্ছে সিমলিপাল জাতীয় উদ্যান। আর প্রেজেন্ট কন্ডিশনে সিমলিপাল জাতীয় উদ্যান যেমন রয়েছে, সিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভও রয়েছে। যাই হোক, চলো পরবর্তী কোশ্চেনে চলে আসি। পৃথিবী তার নিজের অক্ষ বরাবর যেদিকে আবর্তন করে তা হলো, পৃথিবী, এটা তো কোশ্চেনই নয়, সবাই জানো পৃথিবী আমাদের কোন দিকে আবর্তন করে। সিম্পল ব্যাপার, এটা আমরা বলতেই পারি, সেটা হচ্ছে কোন দিক থেকে কোন দিক, সেটা হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিক। এটা হচ্ছে আমাদের পৃথিবীর আবর্তন, কোন দিক, পশ্চিম থেকে পূর্ব। এবার কথা হচ্ছে আমাদের কোশ্চেন থাকে ইস্ট টু ওয়েস্ট রোটেট করছে এমন প্ল্যানেট ইস্ট থেকে ওয়েস্ট রোটেট করছে এমন দুটো প্ল্যানেট আছে। একটা হচ্ছে ভেনাস, আর একটা হচ্ছে ইউরেনাস। একটা হচ্ছে কি ভেনাস, আর একটা হচ্ছে ইউরেনাস। একটা হচ্ছে শুক্র, আর একটা হচ্ছে ইউরেনাস। এই দুটো প্ল্যানেট আমাদের গ্লোবে, আমাদের সোলার সিস্টেমে বা আমাদের গ্যালাক্সির মধ্যে অবস্থান করে। যেটা কি কোন দিক থেকে কোন দিকে ঘুরছে, সেটা হচ্ছে পূর্ব থেকে পশ্চিম। বাকি যতগুলো আছে কি পশ্চিম থেকে পূর্ব। শুধুমাত্র দুটো প্ল্যানেটের কথা কি বললাম, একটা হচ্ছে ভেনাস আর একটা হচ্ছে ইউরেনাস। এই দুটো কোন দিকে ঘুরছে, পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরছে। বাকি সবগুলো কোন দিক থেকে যাচ্ছে, পশ্চিম থেকে পূর্ব দিক। ওকে, চলো নেক্সট কোশ্চেনে চলে আসি। নেক্সট কোশ্চেন আমরা যেটা যাব সেটা হচ্ছে কি নিম্নের কোনটি ক্রান্তীয় মৌসুমী ফসল। ক্রান্তীয় মৌসুমী ফসল বলতে আমরা আমাদের কাল্টিভেশনের উপর ডিপেন্ড করে বিভিন্ন রকম ভাবে কাল্টিভেট করি, মানে বিভিন্ন রকম ভাবে আমাদের রয়েছে। ব্যাপারটা কেমন, আমরা যদি এখন বলে থাকি যে আমাদের চাষের উপর ডিপেন্ড করে আমরা 3 ধরনের করে দিই। একটা হচ্ছে খারিফ, সেকেন্ড হয়ে থাকে রবি, খার হয়ে থাকে জৈদ। ক্লিয়ার? এই খারিফটাকে আমরা ক্রান্তীয় বা ট্রপিক্যাল ক্রপ বলতে পারি। ট্রপিক্যাল মনসুন ক্রপ বলতে পারি। এটাকে রবিটাকে আমরা উইন্টার ক্রপ বলতে পারি। জেইদটাকে আমরা সামার ক্রপ বলতে পারি। মানে আমরা এখানে বলতে পারি এই খারিফ ক্রপটা যে কাল্টিভেশন করা হয়, এই কাল্টিভেশন যে আমরা করি, এই কাল্টিভেশনের সময়টা হচ্ছে যখন ওই সাউথ ওয়েস্ট মনসুন এন্টার করবে, সেই সময় একে আমরা বপন করলাম। যখন সাউথ ওয়েস্ট মনসুন চলে যাবে, ঠিক সেই সময়টাকে আমরা ফিল্ড থেকে কি করে নেব, তুলে নেব। তাহলে এই সময়টার মধ্যে একে কাল্টিভেশন করা হলে তাকে আমরা খারিফ ক্রপ বা ক্রান্তীয় ফসল হিসাবে আমরা বলতে পারি। সেকেন্ড কি বলেছে, রবি ক্রপ, যেটা বেসিক্যালি শীতকালে প্রাধান্য পায়। মানে কি আমরা একে অক্টোবর নভেম্বর নাগাদ বপন করে দিলাম, আবার শীতের শেষটা মানে গ্রীষ্মের শুরুর
ঠিক সময়টাতে আমরা একে তুলে নিলাম। আর যেইটা শুধুমাত্র সামারের টাইমে কাল্টিভেশন হবে। তাহলে এখানে অপশন অনুযায়ী দেখো, ধান রয়েছে, গম রয়েছে, সরিষা রয়েছে, বাজরা রয়েছে। গম, সরিষা এ দুটোই কোন সময় হচ্ছে? রবির সময়। বাজরাটা আমাদের বেসিক্যালি ওয়েস্টার্ন পার্টে হয়। তাহলে এখানে কোনটা আমাদের নিম্নে কোনটা ক্রান্তীয় মৌসুমী ফসল? ধান। তার কারণ কি? আমাদের টোটাল ভারতবর্ষ বেসিক্যালি ক্রান্তীয় জলবায়ুর অন্তর্গত। ক্রান্তীয় জলবায়ু বলতে যে অঞ্চলটাতে হট অ্যান্ড হিউমিডিটি বেশি, সেই অঞ্চলে যে ক্রপটা কমার্শিয়ালি ওয়াইডলি কাল্টিভেট করা হয়। মানে আমি এখানে বলতে চাইছি যে আমাদের ইন্ডিয়ার যদি লিডিং ফুড গ্রেন হয়, মানে প্রধান খাদ্যশস্য হয়, সেটা হবে কি? ধান। সেকেন্ড কি হবে? গম। ঠিক সেইভাবে এই ক্রান্তীয় অঞ্চল হওয়ার কারণের জন্য ধানটাকে কিন্তু আমরা ফার্স্ট কাল্টিভেশন করি এবং এটা ওয়াইডলিও হয়ে থাকে। এই কারণের জন্য এখানে উত্তর কোনটা হচ্ছে? ধান হচ্ছে। চলো পরবর্তী কোশ্চেনে কি আছে? বিগ ব্যাং থিওরি বিবৃতি করে। বিগ ব্যাং থিওরিটা কি? বিগ ব্যাং থিওরিটা বেসিক্যালি তোমরা এটুকু জেনে রাখো, বিগ ব্যাং থিওরি এটা যে এটা আমাদের পৃথিবী সৃষ্টি বা ব্রহ্মাণ্ড সৃষ্টির একটা মূল কনসেপ্ট, যার উপর ডিপেন্ড করে বলা হয়েছে যে আমাদের গ্রহ এবং তার উপগ্রহ এবং টোটাল সৌরজগৎ এবং তার সঙ্গে যে টোটাল প্ল্যানেটগুলো রয়েছে, যে কনসেপ্টে বা যে থিওরির দ্বারা আমরা একে ডিসকাস করা ফার্স্ট শুরু করেছিলাম, সেই থিওরিটাকে কি বলা হয়? বিগ ব্যাং থিওরি। মানে আমরা এখানে কি কি অবস্থান রয়েছে? ব্রহ্মাণ্ডের সৃষ্টি, সূর্যের সৃষ্টি, তারপরে বলা হচ্ছে মধ্যাকর্ষণের সৃষ্টি আর অণুজীবের সৃষ্টি। তার মানে আমরা এখানে কি পাবো? বিশ্ব ব্রহ্মাণ্ড বা ব্রহ্মাণ্ডের সৃষ্টি। মানে বিগ ব্যাং থিওরি বেসিক্যালি আমাদের প্ল্যানেট গুলো যতগুলো রয়েছে এবং তার সঙ্গে তার যে সারাউন্ডিং যে অ্যাটমসফিয়ার টোটালটা তৈরি করতে বিগ ব্যাং থিওরির ফার্স্ট কন্ট্রিবিউশন রয়েছে। এছাড়া অনেক থিওরি রয়েছে, বাট বিগ ব্যাং থিওরি হচ্ছে ফার্স্ট বা পায়োনিয়ার হিসেবে আমরা মেনশন করতে পারি। নেক্সট বলা হচ্ছে ভূমিকম্পের তীব্রতা মাপা হয় যেটির দ্বারা, সেটি হলো ভূমিকম্পের তীব্রতা। ভূমিকম্পের তীব্রতা কিসের দ্বারা মাপা হয়? ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য যন্ত্র রয়েছে, অনেকগুলো যন্ত্র রয়েছে। তার মধ্যে অপশানে কি কি আছে? এক নম্বর বলেছে সিসমোগ্রাফ, পলিগ্রাফ, ব্যারোমিটার আর হাইড্রোমিটার। এক এক করে দেখি, একদম ডি থেকে শুরু করে। হাইড্রোমিটার দেখেছো না? ওই যে যারা দুধ নিয়ে যায়, তারা দুধ দেওয়ার পরে সেই দেখে না একটা যন্ত্রের মতন দিয়ে দেয়, সেখান থেকে দেখতে পায় যে দুধের মধ্যে কতটা ইন্টেন্সিটি রয়েছে। তার মানে কি? কোনো একটা লিকুইড পদার্থের ইন্টেন্সিটি বা জলের ইন্টেন্সিটি বোঝানো, লিকুইডের ইন্টেন্সিটি বোঝানোর জন্য আমরা যে যন্ত্রটা ব্যবহার করি সেটা হচ্ছে হাইড্রোমিটার। নেক্সট কি বলছে? ব্যারোমিটার। সবাই জানি বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? ব্যারোমিটার। পলিগ্রাফ, পলিগ্রাফ আমরা শুনে থাকি ওই যে নার্ভাস সিস্টেম বা আমরা বিভিন্ন রকম ডিটেকটিভ জায়গাগুলোতে এগুলো ব্যবহার করে থাকি। মানুষের নার্ভের যে স্থিতিস্থাপকতা, তার যে ফ্ল্যাকচুয়েশন, এগুলো মেজারমেন্ট করার জন্য আমরা পলিগ্রাফটা ব্যবহার করি। লাস্ট কি পড়ে থাকলো? সিসমোগ্রাফ। তার মানে এটা হচ্ছে আমাদের আনসার, যা আমাদের ভূমিকম্পে কি মাপতে সাহায্য করে? তীব্রতা মাপতে সাহায্য করে। মাথায় রাখবে, ভূমিকম্প বা আর্থকুয়েক এটার উপর ডিপেন্ড করে আমাদের ওই জোনগুলো একটু পড়তে হয়। জোন বলতে কি? জোন বলতে এখানে ভূমিকম্প যেখানে হচ্ছে বা যে অঞ্চলে ফ্রিকোয়েন্টলি হয়, সেই অঞ্চলের উপর ডিপেন্ড করে অনেকগুলো জোনে ভাগ করা হয়। যেমন জোন নাম্বার 5, তারপরে জোন নাম্বার 4, তারপরে জোন নাম্বার 3 আর জোন নাম্বার 2। এগুলোর উপর ডিপেন্ড করে কোন একটা জায়গা দিয়ে দিল, বলে দিল কি সুন্দরবন। সুন্দরবন সুন্দরবন কত নম্বর জোনে অবস্থিত? বা এখন বলে দিল যে নর্থ বেঙ্গল, নর্থ বেঙ্গল কত নম্বর জোনে অবস্থিত। তার মানে কি এখান থেকে আমাদের জানতে হবে যে এগুলো জোনগুলো কত নম্বর জোনে অবস্থান করছে। ওকে, এগুলো কিন্তু আমাদেরকে একটু দেখতে হবে। চলো পরবর্তী কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেনে আমরা যেটা যাবো, সেই কোশ্চেন হচ্ছে কি? পর্ণমোচী গাছে কি হয়? পর্ণমোচী গাছ নামটা শুনেই বুঝতে পারছো, পর্ণ মোচন করছে, পাতা মোচন করছে, পাতা কি করে? ঝরিয়ে ফেলে। তার মানে এখানে ক্লিয়ার কাট অ্যান্সার কি হচ্ছে? গ্রীষ্মে পাতা ঝরে যায়। কি হবে? গ্রীষ্মে পাতা ঝরে যায়। তার মানে এখানে আমরা পাচ্ছি যেটা সেটা হচ্ছে এটা। চলো, সেটা হচ্ছে আমাদের কি অ্যান্সার? কি হবে? গ্রীষ্মে পাতা হয়ে যায়। তার মানে কি পর্ণমোচী গাছকে কি বলা হয়? একে বলা হয় ডিসিডুয়াস, ডিসিডুয়াস ফরেস্ট, ডিসিডুয়াস ফরেস্ট। পর্ণমোচী, পর্ণমোচী উদ্ভিদ বা পর্ণমোচী বৃক্ষ আমরা বলতে পারি। এই পর্ণমোচীটা এটা কি হয়? গ্রীষ্মের সময় সম্পূর্ণভাবে পাতা ঝরিয়ে ফেলে, আবার যখন বর্ষা শুরু হয় নতুন করে আবার নতুন পাতা নিয়ে আসে। এই ডিসিডুয়াস ফরেস্টের মধ্যে অনেক এক্সাম্পল রয়েছে। যেমন আমরা এখন বলতে পারি শাল বলতে পারি, বা আমরা এখন বলতে পারি টিক বলতে পারি। এগুলো কিন্তু পর্ণমোচী বৃক্ষের একটা প্রপার এক্সাম্পল।
আমরা বলতে পারি, ঠিক আছে। পর্ণমোচী রয়েছে, ঠিক তেমন রয়েছে এভারগ্রিন ফরেস্ট, চিরহরিৎ অরণ্য, এই টাইপের অনেকগুলো ফরেস্ট রয়েছে আমাদের ইন্ডিয়াতে। এভারগ্রিন ফরেস্ট বললে আমরা রোজউড বলবো, স্যান্ডেলউড বলবো, মেহগিনি বলবো, এগুলো আমাদের কিন্তু রয়েছে। ক্লিয়ার? নেক্সট আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেনে চলে এসো। পৃথিবীর সব থেকে গভীরতম হ্রদ হলো, পৃথিবীর সব থেকে গভীরতম হ্রদ কোনটা? আমাদের পৃথিবী জুড়ে সব থেকে গভীরতম হ্রদ হচ্ছে কি? বৈকাল হ্রদ। কোথায়? কি না ওদের নাম বললাম? বৈকাল হ্রদ। এটা পৃথিবী জুড়ে সব থেকে গভীরতম হ্রদের উদাহরণ। বলে রাখি এখানে একটা জিনিস, আমাদের ওয়ার্ল্ড ওয়াইড কিছু জিনিস আমাদেরকে পড়তে হবে। যেমন কি কিছু ডেজার্টের নাম, সেগুলো কোথায় অবস্থিত? কিছু তৃণভূমির নাম, সেগুলো কোথায় অবস্থিত? ঠিক সেম ভাবে কিছু হ্রদ, তার নাম, সেগুলো কোথায় অবস্থিত? কিছু শৃঙ্গের নাম, সেগুলো কোথায় অবস্থিত? এবং কিছু প্যাসেজ বা চ্যানেলের নাম, সেগুলো কোথায় অবস্থিত? এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আসবো। কোন প্যাসেজ কোথায় কি রয়েছে এটসেট্রা সবকিছু জানবো আমরা। আমরা এটুকু বলে রাখি যে এই জিনিসগুলো কিন্তু গ্রুপ সিডির জন্য দেখতে হবে, কারণ এই জায়গাগুলো থেকে ওরা কোশ্চেন করে, একদম প্রাইমারি কনসেপ্ট যেগুলো ওয়ার্ল্ড ওয়াইড পড়ে রাখতে হয় সবাইকে। অ্যাজ এ জিকে পার্ট হিসেবে ভাবতে পারো, বা অ্যাজ এ জিওগ্রাফি পার্ট হিসেবে ভাবতে পারো, যেটা খুশি ভাবতে পারো, বাট পড়তে হবে। ক্লিয়ার? তার মানে এই কোশ্চেন অনুযায়ী আমরা কি পেলাম? বৈকাল হ্রদ, এটা হচ্ছে পৃথিবীর সব থেকে গভীরতম হ্রদ। নেক্সট বলা হচ্ছে উত্তরাখণ্ডের সর্বোচ্চ সিংহের নাম কি? এখানে উত্তরাখণ্ডের সর্বোচ্চ সিংহ বলে দিয়ে কতগুলো অপশন রয়েছে? 4টে রয়েছে, নন্দা দেবী, কামেট, তারপর মাকালো আর ধৌলাধার রেঞ্জ। বলে রাখি এখানে আমাদের ইন্ডিয়াতে কিছু হাইস্ট পিক রয়েছে, সেই হাইস্ট পিকগুলো বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা তাকে টার্ম আউট করতে পারি, ব্যাখ্যা করতে পারি, কোনো সমস্যা নেই। বাট ব্যাপারটা হচ্ছে এই পিকগুলোর মধ্যে নন্দা দেবী আমার একটা পিক। আমি যদি এখন বলি যে K2, এটা কি বললাম? K2 কোথায় অবস্থিত? পিওকেতে অবস্থিত। আবার আমি যদি বলি কাঞ্চনজঙ্ঘা, এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে সিকিম এবং তার সঙ্গে কোথায় অবস্থিত? নেপালে অবস্থিত। বাট আমি এখন যদি বলি যে আমাদের নন্দা দেবী কোথায় অবস্থিত? নন্দা দেবীটা অবস্থিত আমাদের কোথায়? সেটা হচ্ছে উত্তরাখণ্ড। তার মানে এর হাইট হচ্ছে 7817 মিটার। অতএব আমি বলতে পারি এখানে উত্তরাখণ্ডের হাইয়েস্ট পিক নন্দা দেবী। এটাকে অন্য অ্যাঙ্গেলে যদি এমনটাও বলা হয় যে আমাদের হাইয়েস্ট পিক ইন আনডিসপিউটেড ইন্ডিয়ান টেরিটরি, মানে আমি এখানে বলতে চাইছি যে কোনো রকম বিবাদ ছাড়াই সম্পূর্ণরূপে ভারতের উচ্চতম শৃঙ্গ কোনটা হবে? নন্দা দেবী, যা উত্তরাখণ্ডে অবস্থিত। প্রিয়, চলো পরবর্তী কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে আসবো। নেক্সট কোশ্চেনে চলে এসো। নেক্সট কোশ্চেন বলা আছে কৈলাস মন্দির কোন রাজ্যে অবস্থিত? এটা একদম পরিষ্কার জিনিস, কৈলাস মন্দিরটা উত্তরাখণ্ড মহারাষ্ট্রে অবস্থিত। আমাদের মহারাষ্ট্রে অবস্থিত, অজন্তা এলোরা কেভ ফেভটা রয়েছে ওই অঞ্চল বরাবর এটা পাই। তো কৈলাস মন্দির কোন রাজ্যে অবস্থিত? সেটা হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত। পরবর্তী বলা আছে রণথম্বরে ব্যাঘ্র প্রকল্প কোথায় অবস্থিত? রণথম্বরে ব্যাঘ্র প্রকল্প কোথায় অবস্থিত? সেটা হচ্ছে রাজস্থানে অবস্থিত। রাজস্থানের রণথম্বরে ব্যাঘ্র প্রকল্প, এটা খুব ফেমাস। আমাদের ওয়ার্ল্ড ওয়াইড কিছু ফেমাস ন্যাশনাল পার্কও পড়তে হয়, যে ন্যাশনাল পার্কগুলো কোথায় অবস্থিত। যেমন এখন যদি বলা হয় কানহা, বা এখন যদি বলা হয় যে পেঞ্চ, বা এখন যদি বলা হয় যে শিমলিপাল, বা এখন যদি বলা হয় তাচিগাং, এখন যদি বলা হয় ব্ল্যাক পার্ক, অর্থাৎ এই যে ফেমাস নামগুলো আমি বললাম, এগুলো কোথায় অবস্থিত, কোন কোন জায়গাতে অবস্থিত, সেগুলো একটু জেনে রাখার দরকার। তার আরেকটু যদি ভালো হয় যে কোন ন্যাশনাল পার্কের কোন কারণের জন্য একে ইম্পর্টেন্স দেওয়া হয়, যেমন ব্ল্যাক পার্ক কোন কারণের জন্য, বা আমি যদি বলি দাচিগ্রাম কোন অ্যানিমেলের জন্য, একটু জেনে রাখা উচিত। বলে রাখলাম, একটু মাথায় রেখো। নেক্সট বলা হচ্ছে ভূমিকম্পের দেশ কাকে বলা হয়? এখানে সিম্পল কনসেপ্ট, ভূমিকম্পের দেশ সব থেকে বেশি ভূমিকম্প হয় কোথায়? জাপান। শুধু জাপান নয়, ইন্দোনেশিয়াকেও আমরা বলতে পারি ভূমিকম্পের দেশ হিসাবে। তো জাপান, এখানে অপশন অনুযায়ী জাপান হবে। তো জাপানে ভূমিকম্প কেন হয়? তার কারণ এটা প্যাসিফিক ওশানের রয়েছে, তার সঙ্গে এটা কয়েকটা প্লেটের বাউন্ডারি লাইনে অবস্থান করছে। মানে আমরা একদিকে রয়েছে ইউরেশিয়ান প্লেট, একদিকে রয়েছে নর্থ প্যাসিফিক প্লেট, এইগুলোর যে কোলাবোরেশন মধ্যখানে অবস্থান করে গেছে এই জাপানটা। এই কারণের জন্য এখানে আর্থকুয়েক বা ভূমিকম্প এটা ব্যাপক মাত্রায় হয়ে থাকে। এই জন্য জাপানকে আমরা কি বলতে পারি? ভূমিকম্পের দেশ বলতে পারি। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে গির অরণ্য কোথায় অবস্থিত? গির অরণ্য, গির ফরেস্ট, যেটা আমাদের এশিয়াটিক লায়ন, যেটা কিসের জন্য বিখ্যাত? এশিয়াটিক লায়নের জন্য বিখ্যাত। সেই গির ফরেস্ট কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। গুজরাটের গির অরণ্য খুব ফেমাস একটা অরণ্য। ওকে, নেক্সট নদী দ্বীপ মাজুলি, যা ভারতের প্রথম এবং একমাত্র দ্বীপ জেলা গড়ে উঠেছে, সেটা কোথায় অবস্থিত? প্রথমে বলে রাখি, এই যে মাজুলির কথা বলা হলো, এই যে মাজুলি, এটা কোন নদীর উপর? এটা হচ্ছে ব্রহ্মপুত্র রিভারের উপর তৈরি হয়েছে।
ব্রহ্মপুত্র রিভারের উপর রয়েছে। এটা কোথায় রয়েছে, কোন স্টেটে রয়েছে? আমরা যদি বলি সেটা হচ্ছে আসামে অবস্থিত। আসাম কোথায় অবস্থিত? আসামে অবস্থিত মাজুলি। মাথায় রাখবে, আমাদের ইন্ডিয়ার একমাত্র দ্বীপ যেটা ডিস্ট্রিক্ট হিসেবে অ্যানাউন্স করা হয়েছে সে মাজুলি, যেটা কোথায় অবস্থিত? আসামে অবস্থিত। ওকে, চল নেক্সট আসছি। শিব সমুদ্রম জলপ্রপাতটি অবস্থিত কোন নদীর উপর? শিব সমুদ্রম, শিব সমুদ্রম জলপ্রপাত। এই শিব সমুদ্রম জলপ্রপাতটা এটা অবস্থান করছে কর্ণাটকে, বাট কোন নদীর উপর যদি বলা হয় তখন আমরা নদীর নাম বলবো, যেটা সেই নদীর নাম হচ্ছে কি রিভার? কাবেরী রিভার। নদীর নাম কি হবে? কাবেরী নদী। এই কাবেরী নদীর উপর অবস্থান করছে শিব সমুদ্রম জলপ্রপাত। মাথায় রাখবে, এই শিব সমুদ্রম জলপ্রপাতের উপর 1902 সালে তৈরি হয়েছিল হাইড্রো পাওয়ার প্ল্যান্ট, যেটা আমাদের ইন্ডিয়ার ওল্ডেস্ট। এখন বলতে পারো স্যার ওল্ডেস্ট অন্য কিছু আছে? হ্যাঁ, অবশ্যই আছে। সিদ্রাকং 1897 সালে আছে, যেটা কোথায় রয়েছে? নর্থ বেঙ্গল, দার্জিলিং, রঙ্গিত বিভাগের উপর। অপশান দেখে নেবে, রঙ্গিত আছে না শিব সমুদ্রম আছে, মানে সিদ্রাকং আছে না শিব সমুদ্রম আছে। যদি দুটোই অপশানে থাকে অবভিয়াসলি সিদ্রাকং করবে, যদি একটা অপশানে থাকে শিব সমুদ্রম করবে, মানে যেটা থাকবে সেটা করবে। ওকে, চলো গো হেড, এগিয়ে যাই। পরবর্তী আমাদের কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন কি আছে দেখো, পেরিয়ার জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? পেরিয়ার জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? পেরিয়ার জাতীয় উদ্যানটা আমরা সবাই জানি, পেরিয়ারটা কি? কেরালা রাজ্যে অবস্থিত। কোথায়? কেরালা রাজ্যে অবস্থিত। কোথায়? কেরালা রাজ্যে অবস্থিত। আবারও বলছি, কিছু কিছু নতুন বা কিছু কিছু ইম্পর্টেন্ট জাতীয় উদ্যানের নাম আমাদের কি করতে হবে? পড়তে হবে। যে জাতীয় উদ্যানগুলো কোথায় অবস্থিত, ন্যূনতম ভাবে এটুকু যেন আমরা জেনে রাখতে পারি, কারণ এখান থেকে কোশ্চেন আসার চান্স রয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন বলা হচ্ছে ভারতের দিন বেশি থাকে। এবারে এই জিনিসটা লক্ষ্য করে দেখো, আমি যদি বলি এটা আমাদের নিরক্ষরেখা ইকুয়েটর, ইকুয়েটর এটা হচ্ছে আমাদের ট্রপিক অফ ক্যান্সার 23.5 ডিগ্রি নর্থ, এটা হচ্ছে কি ট্রপিক অফ ক্যাপ্রিকন 23.5 ডিগ্রি সাউথ। এবারে আমাদের সানরেজ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পারপেন্ডিকুলার হবে, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পারপেন্ডিকুলার হবে। যদি আমি বলি এটা যে 21 মার্চ, মার্চ এখান থেকে 3 মাস অ্যাড করে মার্চ, 21 জুন, এখানে 3 মাস অ্যাড করে নেই, 3 মাস অ্যাড করলে 23 সেপ্টেম্বর, আর এখান থেকে 3 মাস অ্যাড করলে 22 ডিসেম্বর। তাহলে এখান থেকে যদি দেখি যে অঞ্চলে সূর্যের অবস্থান থাকবে সেখানে দিনের পরিমাণটাও কি হবে? বেশি হবে। এখন দেখো না, এখন যদি আমরা মনে করি এটা আমাদের যদি এখন যদি শীতকাল চলে, তাহলে যদি শীতকাল এখন যদি হয়ে থাকে, যদি হয় শীতকাল এখন, তাহলে সেই সময় দাঁড়িয়ে আমাদের দিনের পরিমাণটা কি হয়? কমে যায়। অনেক তাড়াতাড়ি আমরা সন্ধ্যাটা দেখতে পাই, আবার অনেক তাড়াতাড়ি আমরা সন্ধ্যা দেখার পর অনেকটা টাইম রাত থাকে। তার মানে কি আমাদের সূর্য আমাদের এখন আমাদের থেকে দূরে অবস্থান করছে। ঠিক সেমভাবে যখন গ্রীষ্মকাল, তখন আমরা সেমভাবে দিনের পরিমাণটা অনেকটা হয়ে গেছে, রাতের পরিমাণটা অনেকটা কমে গেছে। তাহলে এই রেসপেক্টে যদি বলা হয় দিনের পরিমাণ বেশি বা দিন বেশি, তাহলে আমরা কত তারিখ বলবো? কোন সময়টাকে বলবো? কোন মাসটাকে বলবো? জুন মান্থটাকে বলবো। কোন মান্থকে বলবো? জুন মান্থকে আমরা বলছি। যদি রাতের পরিমাণ বেশি বলতো তখন আমরা ডিসেম্বরকে বলতাম। ওকে, চলো নেক্সট কোশ্চেনে চলে আসি, পরবর্তী কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে নিচের কোন রাজ্যে সবচেয়ে বেশি তামা মজুদ রয়েছে? তামা, সেটা কি হবে উত্তর? সেটা অ্যান্সার হয়ে যাবে কি? সেটার অ্যান্সার হয়ে যাবে আমাদের রাজস্থান। রাজস্থান হচ্ছে আমাদের সব থেকে তামা রিজার্ভের জন্য সব থেকে বেশি রয়েছে, এবং এখানে একটা মাথায় রাখবে ক্ষেত্রী রয়েছে, খুব ফেমাস একটা, সব থেকে ওল্ডেস্ট একটা মাইন এখানে অবস্থান করে। ওকে, এবং আজকের লাস্ট কোশ্চেন, পরবর্তী কোশ্চেন সরি নেক্সট কোশ্চেনে চলে আসি। ভারতের কোনটি সবচেয়ে উচ্চতম জলপ্রপাত? এর মধ্যে কোনটা সব থেকে উচ্চতম তোমরা জানো অনেকে, এর মধ্যে কোনটা উচ্চতম? তো বলে রাখি 4টে অপশনের মধ্যে চুলিয়া এটা অবস্থান করছে কোথায়? চুলিয়া অবস্থান করছে রাজস্থানে। শিব সমুদ্র এক্ষুনি বললাম, এটা অবস্থান করছে কোথায়? কর্ণাটকাতে। পাগলাচোরা আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে। মাথায় রাখবে এই পাগলাচোরা জলপ্রপাত ওয়েস্ট বেঙ্গলের কিন্তু হাইয়েস্ট, ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট, ওয়েস্ট বেঙ্গলের কি হাইয়েস্ট জলপ্রপাত, উচ্চতম জলপ্রপাত হচ্ছে পাগলাচোরা জলপ্রপাত। ওকে, সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। বাট আমাদের এখানে বলা হচ্ছে এটা ভারতের উচ্চতম কোনটা, তাহলে আমরা কোনটা অ্যান্সার নেবো? দ্যাট ইজ কল্ড যোগ জলপ্রপাত, যোগ জলপ্রপাত। ওকে, এখন কিন্তু অন্য, এখন তোমরা সবাই জানো কোনটা, কমেন্ট করে বলো যে অ্যাট প্রেজেন্ট কন্ডিশনে আমাদের উচ্চতম জলপ্রপাতের নাম কি, কোন নদীর উপর রয়েছে এবং কোন স্টেটে রয়েছে। 3টে নাম কি, কোন নদীর উপর, কোন স্টেটে আছে। ওকে, চলো আমরা আজকে আপাততভাবে এই 25টা কোশ্চেন নিয়ে আমরা রেডি থাকলাম তোমাদেরকে দেওয়ার জন্য, এবং তোমাদেরকে দিলামও। পরবর্তী আবারও 25টা কোশ্চেন নিয়ে আসবো। এইভাবে আমরা টোটাল 100 কোশ্চেন প্র্যাকটিস করব, যেটা ওয়েস্ট বেঙ্গল গ্রুপ এবং সিডি, ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সিডির পরীক্ষার উপর ফোকাস রেখে আমরা এটাকে কাজ করছি, এবং পরবর্তী দিন আমরা নেক্সট 25 কোশ্চেন নিয়ে প্র্যাকটিস করব। ততক্ষণ বন্ধু চলো, থ্যাংক ইউ অ্যান্ড স্টে হেলদি, বাই।